প্রিয় ছাত্রছাত্রী, আমরা আবার আজকে এই সপ্তাহে ভৌত বিজ্ঞানের ক্লাস নিয়ে ফিরে এলাম। আমরা তাপের ঘটনাসমূহের যে অধ্যায়টা শুরু করেছিলাম, আজকে সেই অধ্যায়ের শেষ অংশটুকু পড়ে নেব। এখানে আমরা তাপের পরিবহন যে অংশটুকু আমাদের বাকি রয়েছে, সেই তাপের পরিবহন অংশটুকু আজকে আমরা পড়ব। তাপের পরিবহন আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে জাস্ট একটু পিছন থেকে আলোচনা করে নিই। সেটা হচ্ছে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে, তাকে আমরা একসাথে বলি তাপ সঞ্চালন। অর্থাৎ তাপের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাকে বলা হয় তাপ সঞ্চালন। এই তাপ সঞ্চালন প্রক্রিয়াটাকে আমরা বিভিন্ন পদার্থের নিরিখে, কঠিন, তরল, গ্যাস, এদের নিরিখে আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরিবহন পদ্ধতি, একটা হচ্ছে পরিচলন পদ্ধতি, আর আরেকটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। পরিবহন পদ্ধতি, এই পরিবহন পদ্ধতি সাধারণত আমরা দেখতে পাই কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন যখন ঘটে, অর্থাৎ একটা কঠিনের মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় আমরা দেখি পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন না করে এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ সঞ্চালিত হয়। এই পদ্ধতিকে আমরা বলি পরিবহন। ঠিক তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই অণুগুলো নিজেরাই উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে তাপকে পরিবহন করে নিয়ে যায়, এটাকে আমরা বলি পরিচলন। আর আরেকটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তোমরা সকলেই জানো যে সূর্য থেকে যে তাপ যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে আসে, তাকে আমরা বলি বিকিরণ পদ্ধতি। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে তাপের শুধুমাত্র পরিবহন অংশটা আমরা আলোচনা করব। অর্থাৎ তাপের পরিবহন, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ যে সঞ্চালিত হবে, এই পদ্ধতিতে আমরা তাকে বলবো তাপের পরিবহন। এই পরিবহন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখব যে এরকম একটা কঠিন পদার্থের একটা দণ্ড নিলাম। এইবার পরিবহন আলোচনা করার শুরুতে আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখতে পাই কিছু কিছু পদার্থ আছে যারা খুব সহজে তাপকে পরিবহন করতে পারে, যেমন ধাতব পদার্থ, লোহা, অ্যালুমিনিয়াম, পিতল, তামা। এরা সহজে তাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যেতে পারে অণুগুলির স্থান পরিবর্তন ছাড়া। এদেরকে আমরা বলি তাপের সুপরিবাহী পদার্থ। আবার কাঠ, কাগজ, কড়, এই ধরনের যারা তাপকে খুব সহজে পরিবহন করতে পারে না, তাদেরকে আমরা বলি তাপের কুপরিবাহী পদার্থ। সুপরিবাহী পদার্থ ধাতব পদার্থগুলোর প্রধান কারণ হচ্ছে এই ধাতব পদার্থগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, যারা এই তাপের পরিবহনে অংশগ্রহণ করে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে যখন একটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে কিছু পরিমাণ তাপ যাবে, আমরা এই কঠিন পদার্থটাকে বিভিন্ন লেয়ারে ভাগ করে নিতে পারি, কতগুলো স্তর বা কতগুলো লেয়ারে ভাগ করে নিতে পারি আমরা। এবং সেক্ষেত্রে আমরা দেখব যখন এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে তাপ যাবে এক জায়গা থেকে আরেক জায়গা, এই লেয়ারে কিছু পরিমাণ তাপ আসার সঙ্গে সঙ্গে এই স্তর প্রথমে কিছুটা তাপ শোষণ করবে, কিছুটা অংশ তাপের সে বাইরে পরিবেশের মধ্যে ছেড়ে দেবে, আর বাকি অংশটাকে পরবর্তী স্তরে পরিবাহিত করবে। অর্থাৎ আমরা তাপের পরিবহনের ক্ষেত্রে দেখি প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালিত হবে কঠিন পদার্থের ক্ষেত্রে, তখন প্রত্যেকটা স্তর প্রথম পর্যায়ে কিছুটা পরিমাণ তাপ শোষণ করবে, অর্থাৎ তার উষ্ণতা বাড়বে, কিছুটা তাপ বাইরের পরিবেশে ছেড়ে দেবে, আর বাকি অংশটাকে পরবর্তী স্তরে সঞ্চালিত করবে। এইবার এই যে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম দিকে যখন এই প্রত্যেকটা লেয়ার কিছুটা কিছুটা করে তাপ শোষণ করবে, অর্থাৎ তাদের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাবে, এইটাকে আমরা বলি, এই পর্যায়টাকে আমরা বলি
স্থির পূর্ব অবস্থা, এটাকে কি বলি আমরা? স্থির পূর্ব অবস্থা, এটাকে আমরা বলি স্থির পূর্ব অবস্থা। অর্থাৎ এই অবস্থায় প্রত্যেকটা স্তরে উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। একটা সময় পরে দেখবো আমরা আর কোন লেয়ারে উষ্ণতায় বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটা লেয়ার একটা নিজস্ব উষ্ণতায় স্থির হয়ে যাবে, কিন্তু তাপের পরিবহন চলতে থাকবে। অর্থাৎ এই লেয়ারগুলো আর তাপ কোন রকমের শোষণ করতে পারবে না। তখন আমরা বলি স্থিতাবস্থা। কি বলি আমরা? তখন আমরা সেই অবস্থাটাকে বলি আমরা স্থিতাবস্থা। যদিও এর বিস্তারিত আলোচনা, স্টেডি স্টেট বা স্থিতাবস্থা বিস্তারিত আলোচনা আমাদের এখানে নেই, কিন্তু তাপের পরিবহন বিষয়টা যখন আমরা আলোচনা করব তখন এখানে ধরেই নেওয়া হয় যে আমরা স্থিতাবস্থায় অর্থাৎ স্টেডি স্টেটে অবস্থান করছি। কারণ স্থির পূর্ব অবস্থার ক্ষেত্রে কিছু সমস্যা আছে যেগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এই পর্যায়ে আলোচনার বিষয় নয় হলো, আমরা এখন যে জায়গাটায় করব সেটা হচ্ছে যে পরিবহন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম সুপরিবাহী পদার্থ যারা, সেই সুপরিবাহী পদার্থগুলো তাপ পরিবহন করবে এবং সেই পরিবহনের সময় অর্থাৎ যখন সে স্থিতাবস্থায় আসবে সেই অবস্থায় একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে তাপ কিভাবে পরিবাহিত হয়ে চলে যাবে সেইটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। এবারে এই তাপের পরিবহনের ক্ষেত্রে আমি অনেক সুপরিবাহী পদার্থের নাম বললাম, লোহা, তামা, পিতল, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এদের প্রত্যেকের ক্ষেত্রে কি তাপ পরিবহন করার ক্ষমতা একই রকম? বিষয়টা হচ্ছে একই রকম নয়। এইটা দেখানোর জন্য আমরা খুব সংক্ষেপে ইঞ্জিন হাউস, এটাকে বলা হয় ইঞ্জিন হাউসের পরীক্ষা, ইঞ্জিন হাউসের পরীক্ষার সাহায্য নিই। যে এখানে দেখা যাচ্ছে ছবিতে একটা আয়ত ঘনকাকার একটা পাত্র নেওয়া হয়, যে পাত্রের মধ্যে এখানে রাখা আছে জল, ওয়াটার। হ্যাঁ, এই জলটাকে উত্তাপ দিয়ে গরম করা হয়, আর এখানে ছিদ্রের সাহায্যে কতগুলো রড, একই রকমের কতগুলো রড বিভিন্ন পদার্থে এখানে প্রবেশ করানো আছে। আমি দেখতে পাচ্ছি ছবিতে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে পিতল, এটা হচ্ছে লোহা, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তিনটে ধাতু, তিনটে একই রকমের রড নেওয়া হয়েছে এবং তাদেরকে সম পরিমাণ দৈর্ঘ্য পর্যন্ত, এই পর্যন্ত পুরোটাই তাদেরকে মোম দিয়ে আমরা একটা প্রলেপের মতো করে রেখেছি। এই অবস্থায় আমরা এই যে পাত্রের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে যদি আমরা তাপ দিই তাহলে সেই জলটা তাপের প্রভাবে উত্তপ্ত হবে এবং সেই তাপ থেকে এই কঠিন দণ্ডগুলো তাপ সংগ্রহ করবে এবং দেখবো ধীরে ধীরে তাদের এই যে মোম আমি পুরোটা রেখে দিয়েছিলাম সেই মোমটা আস্তে আস্তে কি হবে, গলে যাচ্ছে। এবং এই মোমের গলনটাকে আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাবো যে সব থেকে বেশি দূরত্ব পর্যন্ত মোম গলেছে পিতলের ক্ষেত্রে, তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তারপরে সব থেকে কম গলেছে লোহার ক্ষেত্রে। অর্থাৎ এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা করতে পারি যে সব থেকে তাপ পরিবহন করার ক্ষমতা বেশি এই তিনজনের মধ্যে পিতল বেশি দূরত্ব পর্যন্ত তাপ পরিবহন করে নিয়ে যেতে পেরেছে, তাই সেখানে বেশি দূরত্ব পর্যন্ত মোম গলেছে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে লোহা। আসল কথা আমরা এই ইঞ্জিন হাউসের পরীক্ষাটার সাহায্যে বুঝতে পারি যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা কিন্তু একরকম নয়, বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন রকম। এইভাবে আমরা তাপ পরিবহন করার ক্ষমতাটাকে বিভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা করলাম। আমরা এই যে তাপ পরিবহন করে এর বাস্তব অভিজ্ঞতা আমাদের সকলের আছে। আমরা জানি যে একটা লোহার রডকে যদি আমরা উনুনের মধ্যে ধরি তাহলে দেখি একটু পরে সেই লোহার রডটা গরম হয়ে যায়, কিন্তু এক টুকরো কাঠকে যদি আমরা ধরি তাহলে দেখি কাঠটা গরম তো হয় না, বরঞ্চ সেটা ধীরে ধীরে কি হয়, সেটা ধীরে ধীরে পুড়ে যায়। অর্থাৎ এই যে জায়গাটা, এখান থেকে আমরা কোন পদার্থটা তাপ ভালো পরিবহন করতে পারে আর কে তাপটা ভালো পরিবহন করতে পারে না, এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি।
এবারে আমরা তাপ পরিবহন করার যে ক্ষমতা কঠিন পদার্থে, সেইটাকে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ তাপের পরিবহনের সময় আমরা দেখে নেব যে কিভাবে তাপ পরিবহনটা নির্ভর করে। এর জন্য আমি এরকম একটা আয়তঘনাকার একটা বার নিলাম, একটা আয়ত ঘন আকারের একটা বার এই ছবিটা আমরা আঁকলাম। এখানে দেখতে পাচ্ছ একটা আয়তকার দণ্ডের ছবি আঁকলাম আমরা। এবার যার ক্ষেত্রফল হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এর এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ1 আর এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ2। যেহেতু আমরা এখানে টাইমটাকে নিয়ে আসবো, তাই এটাকে টি না ধরে উষ্ণতাটাকে θ1 এবং θ2 ধরা হবে। স্থিতাবস্থায় এদিক দিয়ে যদি কিউ পরিমাণ তাপ যায়, তাহলে সেই তাপ বিভিন্ন লেয়ার ক্রস করে এই পৃষ্ঠা দিয়েও কিউ পরিমাণ তাপই নির্গত হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তাপ এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় বেরিয়ে যাবে, সেই পরিবাহিত তাপ যদি কিউ হয়, তাহলে এই পরিবাহিত তাপ কিউ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করবে আমরা সেই জায়গাটা একটু দেখে নেব। এই পরিবাহিত তাপ কিউ এটা প্রথমে নির্ভর করবে তার ক্ষেত্রফলের উপর। এ হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই রডটা যত মোটা হবে তত সহজে এর মধ্যে দিয়ে তাপটা পরিবাহিত হবে। তেমনি এর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, অর্থাৎ এই পৃষ্ঠের θ1 এই পৃষ্ঠের θ2, উষ্ণতার পার্থক্য কত? θ1 মাইনাস θ2। এখানে অবশ্যই θ1 গ্রেটার দেন θ2, কারণ তাপটা এদিক থেকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে পরিবাহিত হচ্ছে। তাহলে এখানে θ1 মাইনাস θ2 উষ্ণতার পার্থক্যটা যত বেশি হবে, তত দ্রুত এবং তত বেশি তাপ এই প্রান্ত থেকে ওই প্রান্তে পরিবাহিত হবে। অর্থাৎ কিউ এটা θ1 মাইনাস θ2 এটারও সমানুপাতিক। আবার সময়, এটা তো খুব স্বাভাবিক একটা অভিজ্ঞতা দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই আছে, যে যত বেশি সময় ধরে তোমরা রডটাকে কোনো উত্তপ্ত উৎসের বা উনুনের সঙ্গে ধরে রাখবে, তত বেশি তাপ পরিবাহিত হবে। অর্থাৎ সময়ের সাথে অবশ্যই পরিবাহিত তাপটা সমানুপাতিক হবে। তার মানে কিউ ভ্যারিয়াস টি। কিন্তু এই যে দূরত্বটা, অর্থাৎ এক পৃষ্ঠ থেকে আরেকটা পৃষ্ঠের যে দূরত্বটা, এই দূরত্ব যত বাড়বে তাপ পরিবহনের পরিমাণটা তত কমে যাবে। অর্থাৎ কিউ ভ্যারিয়াস কি হবে? 1/d। এই d এটাকে আমরা অনেক সময় বলি ডেপথ, অনেকে কেউ এটাকে লেন্থ বলে, লেন্থ এল ও বলতে পারি আমরা, ঠিক আছে। যাই হোক, এই যে d, এই d এর সাথে কিন্তু ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে পরিবাহিত তাপ কিউ তাহলে এই চারটি জিনিসের উপরে নির্ভর করছে। এক নাম্বার হচ্ছে ক্ষেত্রফল, এর সাথে সমানুপাতিক। দুই নাম্বার হচ্ছে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, এটার সাথেও সমানুপাতিক। সময়, যত বেশি সময় ধরে তোমরা তাপ পরিবহন করবে তার সঙ্গে এটা সমানুপাতিক, বেশি তাপ পরিবাহিত হবে। আর ব্যস্তানুপাতিক হচ্ছে শুধু একটা বিষয়ের উপরে, দূরত্ব বা ডেপথ, বা এটাকে আমরা বলি উইডথ, বা এটাকে আমরা বলি বেধ, এর উপর এর সঙ্গে ব্যস্তানুপাত পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সবগুলোকে একসাথে যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াবে? সবগুলোকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা পাবো কিউ ভ্যারিয়াস পরিবাহিত তাপ কিউ ভ্যারিয়াস কি পাবো? তাহলে আমরা পাবো কিউ ভ্যারিয়াস এ θ1 মাইনাস θ2 ইনটু টি টাইম ডিভাইডেড বাই ডি। এইগুলো এই রাশিমালাটা আমরা পাবো। এবার এই সমানুপাতিক চিহ্নটাকে তোমরা জানো, সর্বদা আমরা সমানুপাতিক চিহ্নটাকে যখন তুলে দিই তখন একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট পদ নিয়ে আসতে হয়। অর্থাৎ কিউ ইকুয়াল টু, তখন কি হবে? কিউ ইকুয়াল টু কে ইনটু এ θ1 মাইনাস θ2 ইনটু টি ডিভাইডেড বাই ডি। এই যে ধ্রুবক কে, এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ এখানে। এই ধ্রুবক কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। কি বলা হয়? এটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এটাই আমাদের এই অধ্যায়ের শেষ পর্যায়ের আলোচ্য বিষয়, তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে,
তাপ পরিবাহিতাঙ্ক, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এটাকে বলা হচ্ছে কে, তাপ পরিবাহিতাঙ্ক। এইবার আমাদেরকে এই কেটা অর্থাৎ এই কে বিষয়টা কার উপরে নির্ভর করে? আমরা ইন্ডিয়ান হাউসের পরীক্ষাতে দেখলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন বিভিন্ন রকমের হয়, অর্থাৎ প্রত্যেকটা কঠিন পদার্থের উপাদানের উপরে নির্ভর করবে এই তাপ পরিবাহিতাঙ্ক রাশিটা। যার ফলে এইটাকে আমরা এবার ব্যাখ্যা করবো যে কেটাকে কিভাবে সংজ্ঞায়িত করব এবং কে একক কত হবে, কে এর মাত্রা কি হবে, সেই জায়গাটা আমরা এবার একটু দেখে নিই। তাহলে কে ইকুয়াল টু কি পেলাম আমরা এবারে এই ছবিটাকে মিটিয়ে দিতে পারি। কে ইকুয়াল টু আমরা পেলাম সেটা হচ্ছে কে ইকুয়াল টু কিউ ইনটু ডি ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইনটু টি। এবারে দেখো এইখানে যদি আমরা ডি ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, থিটা 1 মাইনাস থিটা 2, এই রাশিটাকে অর্থাৎ উষ্ণতার পার্থক্যটাকে যদি আমরা 1 ধরি এবং সময়টি এইটাকেও যদি আমরা বলি 1 সেকেন্ড, তাহলে যে পরিমাণ তাপ অর্থাৎ কি হবে তাহলে কে ইকুয়াল টু হবে কিউ, অর্থাৎ যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটাকেই বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। কোন কঠিন পদার্থের একক বেগ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে পরিবাহিত হবে সেটাকে বলা হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক বা কে। অর্থাৎ এই রাশিটাকে কি বলা হচ্ছে? এই রাশিটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা কে। যে একক বেগ, একক ক্ষেত্রফল এবং একক উষ্ণতা পার্থক্যের কোন কঠিন পদার্থের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কে। এই ডেফিনেশনটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবারে আমরা কে এর এককটা বের করব। কে এর একক প্রথমে আমরা সিজিএস পদ্ধতির কথা বলব। আমরা এককটা বের করার সময় এখানে দেখো সিজিএস পদ্ধতিতে কি হয়? সিজিএস পদ্ধতিতে কিউ এর একক হচ্ছে ক্যালোরি, ডি মানে হচ্ছে বেগ, মানে এর একক হচ্ছে সেন্টিমিটার, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার, উষ্ণতার পার্থক্য এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর পি হচ্ছে সেকেন্ড। অর্থাৎ এর এককটা কি দাঁড়ালো? সবগুলোকে একসাথে নিয়ে গেলে একটা সেন্টিমিটার এখানে কেটে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে সিজিএস এককটা কি হচ্ছে? সিজিএস একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 বা সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক একই রকম ভাবে সিজিএস এ যেমন আমরা এককটা পেলাম, ঠিক একই রকম ভাবে আমরা এই কে এর এককটা পাবো এসআই পদ্ধতি। তাহলে এসআই কি হবে? ঠিক এসআই পদ্ধতিতে হবে ক্যালোরির জায়গায় কি হবে? ক্যালোরির জায়গায় হবে জুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। সেন্টিমিটারের জায়গায় কি হবে? মিটার ইনভার্স। সেকেন্ড যেরকম আছে সেকেন্ড ইনভার্স। ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় হবে কেলভিন ইনভার্স। অর্থাৎ জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এসআই একক। আমরা অনেক সময় এইটাকে আরেকটু এগিয়ে লিখি, অর্থাৎ জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে তোমরা সকলেই জানো যে জুল পার সেকেন্ড মানে হচ্ছে এটা ক্ষমতার একক, এটাকে ওয়াট বলা হয়। তার জন্য তোমরা এটাও মনে রাখার চেষ্টা করবে, এই এককটাকে আমরা অনেক সময় বলি ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। অর্থাৎ এসআই পদ্ধতিতে এই দুটো একক তোমরা মনে রাখবে, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স, দুটো একই বিষয়। ঠিক আছে? অর্থাৎ আমরা তাপের পরিবাহিতাঙ্ক কে, এই তাপ পরিবাহিতাঙ্ক কে আমরা পেলাম, এককটা পেলাম। এবার যদি বলা হয় যে তাপ পরিবাহিতাঙ্ক কে এর মাত্রাটা নির্ণয় করো, তাহলে আমরা মাত্রাটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। একটু দেখে নিই কিভাবে। যে মাত্রাটা নির্ণয় করার সময় দেখো আমরা
কিউ মানে হচ্ছে দেখলাম একটু আগে এটা জুল বল, এটাকে বলা হচ্ছে শক্তি। তাহলে শক্তির ক্ষেত্রে কি হয়? শক্তির ক্ষেত্রে মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে শক্তি মাত্রা। ডি ডি মানে হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে এল, নিচে থাকলো এল স্কয়ার। আর উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্যটাকে আমরা থিটা দিয়ে বোঝাই উষ্ণতাটাকে। আর টি হচ্ছে সেকেন্ড, এটা বড় হাতের টি। অর্থাৎ কি দাঁড়ালো? তাহলে মাত্রাটা দাঁড়ালো, আমরা লিখি এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম ভাবে এম এল স্কয়ার কেটে গেল। তাহলে দেখো কি থাকলো? এল টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স। এটা হচ্ছে তাহলে আমাদের তাপ পরিবাহীকাঙ্ক কে ডাইমেনশন বা মাত্রা। মাত্রার সমীকরণটা আমরা পেলাম এম এল টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাপ পরিবাহীকাঙ্কের বিষয়টা জানলাম। এবার আমরা প্রবাহ মাত্রা বা তড়িতের সঙ্গে সম্পর্ক রেখে আরেকটা রাশিমালা বের করি, রোধ। রোধ মানে হচ্ছে বাধা, রেজিস্ট্যান্স। যে তড়িৎ পরিবহনের সময় কোনো পরিবাহী পদার্থ যে বাধা দেয় তাকে বলা হচ্ছে তার তড়িতের ক্ষেত্রে রোধ। ঠিক সেই রকম এই তাপ যখন আমরা কঠিন পদার্থের মধ্যে দিয়ে পাঠানোর চেষ্টা করব, তখন সেই তাপ পরিবহনকেও একটা বাধার সম্মুখীন হতে হয়, তাকে আমরা বলি তাপ রোধ বা তাপীয় রোধ। এইটা আমরা তড়িৎ পরিবহনের সঙ্গে সামঞ্জস্য রেখে পড়ার চেষ্টা করব বিষয়টা। যে ওহমের সূত্র থেকে আমরা জানি তড়িৎ পরিবহনে, তোমরা পড়বে বা হয়তো আগেও পড়েছো, আমরা সেটা জানি যে বিভব পার্থক্য যদি V1 - V2 হয়, তাহলে I মানে প্রবাহ মাত্রা ইকুয়াল টু আমরা বলি Q/T। Q মানে হচ্ছে চার্জ, একক সময়ে যে পরিমাণ চার্জ পরিবাহিত হয় সেটাকে Q/T ইকুয়াল টু V1 - V2/R। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি যে একটা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V1 - V2 হয় এবং তার রোধ যদি R হয়, তাহলে I V1 - V2/R। এই সমীকরণটা আমরা পেয়ে থাকি। এখান থেকে আমরা সেরকম কি পাবো? এখান থেকেও আমরা তাহলে পাবো এরকম একটা রাশিমালা যে Q/T অর্থাৎ তাপের পরিবহন মাত্রা, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে Q/T ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? Q/T ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে, সেটা হচ্ছে একদম সিমিলার ইকুয়েশন আকারে আমরা লিখব θ1 - θ2 এখান থেকে পাচ্ছি ইকুয়াল টু, দেখে নাও এখানে আমরা পাবো 1/k ইনটু d/a, 1/k ইনটু d/a। এইটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে খুব স্বাভাবিকভাবে আর যদি আমার ইলেকট্রিক্যাল রোধ হয়, তাহলে আমরা এটাকে যদি বলি রেজিস্ট্যান্স বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে ঠিক এই রাশিটা তার সঙ্গে সমতুল্য। খুব ভালোভাবে জায়গাটা মনে রাখবে যে এর সঙ্গে তুলনা করে আমরা বলতে পারি 1/k ইনটু d/a। এই রাশিটাকে আমরা বলি তাহলে কি? এই রাশিটাকে আমরা বলি তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। কি বলি এটাকে? এটাকে আমরা বলি তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। অর্থাৎ তাপ পরিবহনের সময় যে বাধার সম্মুখীন হবে সেটাই হচ্ছে তার তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং আমরা এই R ইকুয়াল টু দেখবে তোমাদের এর পরবর্তীতে আছে R ইকুয়াল টু আমরা লিখতে পারি রো ইনটু L/A। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। ঠিক একই ভাবে এই যে k এর অনন্য অর্থাৎ 1/k, এই যে পেলাম আমরা পরিবাহীকাঙ্কের অনন্য, এই পরিবাহীকাঙ্কের অনন্য এটাকে বলা হয় তাপ রোধাঙ্ক। কি বলা হয় এটাকে? তাপ রোধাঙ্ক। এই বিষয়গুলো ছোট ছোট প্রশ্নের জন্য মনে রাখবে এবং পুরো চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা পড়বে। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে শেষে সমস্ত প্রশ্নগুলো তোমরা আলোচনা করবে। আমরা পরবর্তী সময়ে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই এই সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা তাপ পরিবহনের যে অধ্যায়টা তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে শুরু হয়েছিল, সেই অধ্যায়টা আজকে আমরা শেষ করলাম। সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়ে
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা রেখে আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।